ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো আমাদের ফ্লাইট আছে ভোর 5:30টার সময়, সেটাই আমরা ধরবো। সেজন্য এখন বাজে রাত 2টো। এখন রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরোবো। তো ওখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খরচা হলো, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখনই বেরিয়ে পড়ি। এখন আর একদমই বেশি কথা বলবো না, তোমাদের এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে এখন আমরা গাড়িতে উঠছি, রওনা দেব এবার আমরা। ওকে মাম্মি আসছি, মাম্মি আসছি, টাটা করো। ওই যে সামনেটাই। তো আমাদের লাগেজ ড্রপ, সিকিউরিটি চেকিং সমস্ত কিছু ডান। এখন বাজে 4:10 আর আমাদের ফ্লাইট আছে ওই 5:50-এর দিকে। এতক্ষণ বসে থাকতে হবে, বাট কিছু করার নেই। আর একেবারে তোমাদেরকে ফ্লাইটে উঠেই ভিউটা দেখাবো। আন্দামানের আমি সমস্ত ভিডিওতে দেখেছি ভিউগুলো খুব সুন্দর হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর তো নেমে তোমাদের সাথে কথা হবে। মিডে চলে এসেছি আর আমাদের গাড়িও চলে এসেছে। এই যে এই দাদাটা আজকে আমাদের সাথে থাকবে। এখন লাগেজ নিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে এটা হচ্ছে এয়ারপোর্টটা। তো এখন যাচ্ছি হোটেলে। दादा এখান থেকে কতটা হোটেল? होटल के कितना मतलब किलोमीटर? कितने दूर है? 15 মিনিট। 15 मिनट। 15 মিনিট লাগবে এখান থেকে হোটেলে যেতে। मैक्सिमम 2 किलोमीटर। হ্যাঁ, ওরকমই 2 থেকে 3 কিলোমিটার হবে, তার বেশি না। হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একদম। এয়ারপোর্ট থেকে চলে এসেছি হোটেলে। হোটেলে আসতে একদমই বেশি টাইম লাগেনি, খুবই কাছে, এয়ারপোর্ট থেকে খুবই কাছে এই হোটেলটা রয়েছে। ওই 15 মিনিট মতো লেগেছে গাড়িতে। তো প্রথমে এসে একটু ওয়েট করেছিলাম, কারণ এখানকার চেক আউটের টাইমটা ওই 9টার পর মোটামুটি রুম দিয়ে দেয়। তো এসে একটুখানি আমরা ওয়েট করে তারপর এখন আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। রুমে চলে এসেছি। আর আমাদের ফ্লাইটে আসতে ওই মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লেগেছে। তো চলো ফ্রেশ হয়ে নিই, এরপর বেরোবো আর খাবো। সেই 1টার সময় ঘুম থেকে উঠেছিলাম রাত্রেবেলা। তারপর ঘুমানোই হয়নি, রুমে এসে ফ্রেশ হয়ে আগে ঘুমিয়ে পড়েছিলাম। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম। আর তিশিত খাবার অর্ডার করেছে, দেখাচ্ছি কি কি অর্ডার করেছে। এখানে ভাত আছে, খুব সিম্পল অর্ডার করেছে। আর ভাত আছে, মাছ ভাজা আছে, ডাল আছে, আর মনে হয় এটা মিক্স ভেজ, তাই না? হ্যাঁ, মিক্স ভেজ। তো খাবার দাবার খেয়ে এবার বেরিয়ে পড়বো আমরা, রেডি হবো। 2টোর দিকে ড্রাইভার দাদা কল করে বললো রেডি হয়ে থাকতে, 2টোর দিকে বেরোবো। তো তোমাদের সাথে তখন দেখা হবে একেবারে। এখন 2টো বাজতে যায় আর আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে শার্প 2টোতে আসবে। আমার যেহেতু রেডি হতে দেরি হয়, তো আমি আগে আগে রেডি হয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তৃষি তো রেডি হচ্ছে, না হয়ে গেছে, তো ও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে সেলুলার জেলে। সেলুলার জেলে দেখে তারপর ওখান থেকে বিচে যাব, দেন আবার সন্ধ্যাবেলা সেলুলার জেলেই আসবো। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো একেবারে। তোমাদের সাথে দেখা হচ্ছে সেলুলার জেলে গিয়ে। ধরো না এটা। अभी आपका जेल रहेगा, इसमें जेल विजिट। ओके, जेल होने के बाद वो बीच में চলে এসেছি সেলুলার জেলে। এই যে এটা হলো টিকিট কাউন্টার। আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা টিকিট নিতে গেছে আমাদের জন্য। তো তোমরা এখানে দেখতে পারবে, আমি এখানে ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। এখানে ভাড়া কত করে, এন্ট্রি টিকিট 30 টাকা করে আছে। তো যাই হোক, তো টাইমিংও আছে 9টা থেকে 12:30, 12:30 থেকে 1টা, 1টা থেকে 4:45। তো তোমাদের সাথে ভেতরে গিয়ে কিছু জিনিস আমি শেয়ার করব, সেগুলো তোমরা দেখতে। এই যে সেলুলার জেল, আমার সেলুলার জেলে আমরা এখন ঢুকছি।
সেলুলার জেলের ভেতরে ঢুকতে এই রুমটা পড়ে। এখানে আমাদের সমস্ত বীর শহীদদের ছবি সহ তাদের সম্পর্কে ডিটেলসে বর্ণনা করা আছে। আর এখানে আগের পুরনো জেলটার কেমন স্ট্রাকচার ছিল সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আর নেই, কারণ সুনামিতে জেলের কিন্তু অনেকটাই অংশ ভেঙে গেছে। আর তোমরা জেলটাকে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে এমনভাবে জেলটা বানানো হয়েছিল যাতে একজন কয়েদি অপরজনের সাথে কোনো রকম যোগাযোগ স্থাপন না করতে পারে। পুরো সেইভাবেই কিন্তু বানানো হয়েছিল। বদ্ধ একটা ঘর, মানে একদম বদ্ধ। চলে এসেছি ওপরে, চলো তোমাদেরকে একবার রুমগুলো ঘুরে দেখায়। এখানকার টেম্পারেচার এত গরম, তার মধ্যেও এই ছোট্ট একটা রুম, এখানে একজন মানুষের পক্ষে থাকা যে কতটা কষ্টকর। আর এখানে লক সিস্টেমটা দেখো, যারা ভেতরে থাকবে তাদের পক্ষে কোনো মতেই সম্ভব না এই লকটাকে ভেঙে ফেলার বা কোনোভাবে এটাকে খোলার। আর এই যে এইখানটা দেখছো, এখান থেকে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের খাবার দেওয়া হতো। কতটা প্যাথেটিক, তাই না? এখন চলে যাচ্ছি উপরের ওয়াচ টাওয়ারে, যেখান থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। এখন লাগে, কিন্তু আগে কিন্তু ইংরেজরা এখান থেকে কড়া নজর রাখতো। কালাপানির সাজের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। এখানকার বীর সংগ্রামীদের এমন কিছু কাজ দেওয়া হতো যেটা বাস্তবে সম্ভবই না। যেমন এখান থেকে তেল বার করতে হতো, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিত, তার মধ্যে যদি ওরা তেল বার করতে না পারতো তাহলে ভীষণ রকমভাবে টর্চার করা হতো। হাতে পায়ে বেড়ি পরিয়ে মারা হতো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সেখান থেকে কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। আর এখানে স্নানের জন্য দেওয়া হতো সমুদ্রের জল, যেটা লবণাক্ত। কাটা জায়গায় লবণাক্ত জল পড়ে সেটা ঘায়ে পরিণত হতো। এতটাই অমানবিক অত্যাচার করা হতো স্বাধীনতা সংগ্রামীদের উপর। তো আমরা এইমাত্র বেরোলাম সেলুলার জেল থেকে। সেলুলার জেলটা ভীষণ ভালোভাবে এক্সপ্লোর করেছি। তোমরা যারা এখানে আসবে, এটা একদম অনেক কিছু miss দেখার করবে আছে। না। হ্যাঁ, একদম অনেক কিছু দেখার আছে। আমরা আবার আসবো সন্ধ্যাবেলা, যে লাইট আর সাউন্ডের শোটা হবে সেটা দেখার জন্য। এখন আমরা যাব কার্ভিন বিচে। আর আমরা দাঁড়িয়ে আছি সেলুলার জেল থেকে বেরিয়ে, কারণ আমাদের যে ড্রাইভার দাদাটা আছে এখনো আসেনি। আসবে, তারপর আমরা যাব বিচের উদ্দেশ্যে। তো তোমাদের সাথে বিচে গিয়ে আবার কথা হবে। আর এখানে এত গরম, আমি লিটারালি ঘামছিলাম, এত রোদ্দুর, এত গরম, বাপরে বাপ। তো যাই হোক, বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে সেলুলার জেলের এখান থেকে আমরা এবার যাচ্ছি বিচের জন্য। বাই বাই সেলুলার জেল, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। সুন্দর ভিউটা, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, এত সুন্দর। আর এই পুরো ভিউটা না আন্দামানের সেলুলার জেলের যে ওয়াচ টাওয়ারটা সেখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর, খুব। এই দাদার কাছ থেকে আমরা এখন ডাব খাবো। খুব ভালো, মানে এখানে অ্যাকচুয়ালি এত টেম্পারেচার বেশি, তো যার জন্য একটু মানে পেটটা ঠান্ডা করার জন্য ডাব খাওয়াটা খুব দরকার। প্রচণ্ড টেম্পারেচার দুপুয়া। এখান থেকে আমরা ডাব খাবো, দাদা কেটে দিচ্ছে ডাব, নারিয়াল পানি। সেলুলার জেল থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি করবিনস কোভ বিচে, আর এটাও কিন্তু বেশ মনোমুগ্ধকর। দারুণ লাগছে না বলো? ভালো খেতে মোটামুটি। বেশ কিছুক্ষণ বিচে টাইম কাটানোর পর বিকালের দিকে চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্টে। 1943 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারত স্বাধীন হওয়ার আগেই এই জায়গাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভীষণ সুন্দর একটা জায়গা, অনেকটা টাইম এখানে সময় কাটালাম। তারপরেই এখান থেকে সন্ধ্যাবেলা চলে এসেছি আবার সেলুলার জেলে। এখন হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। বিকাল থেকে রাত পর্যন্ত মোট 3টে স্লটে এই শোটা হয়।
45 মিনিটের এই শোটা। আর এই শোটার টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 300 টাকা করে। আর একটা জিনিস মাস্ট যেটা ক্যারি করতেই হবে সেটা হচ্ছে আইডেন্টিটি কার্ড, মানে আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু ক্যারি করতেই হবে। টিকিটেই সিট নাম্বার দেওয়া থাকে আর সেই ওয়াইজই সবাইকে বসতে হয়। এই শোয়ে ভিডিওগ্রাফি অ্যালাউ না, বাট তাও তোমাদের জন্য কিছুটা ক্লিপ অ্যাড করে দিলাম। उधर दूसरी शताब्दी के रोमन खगोल शास्त्री टॉम मिलर किस्मत आजमाने को निकले जहाज में हर तरह के लोग यहाँ आते रहे। संतावन में मंगल पांडे की ललकार रायकुंज 1957 में मंगल पांडे की ललकार 1860 से 1872 के बीच बहुत से वहाबी आंदोलनकारी अंडमान भेजे गए। सरहदी सूबे का रहने वाला एक पठान शेर अली आफरीदी भी अंडमान में उस समय उम्र कैद की सजा काट रहा था। তো সেলুলার জেলের লাইট আর সাউন্ডের শো দেখে সোজা চলে এসেছি রুমে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে এত খারাপ অবস্থা হয়ে আছে। আমি কালকে রাত থেকে ঘুমাইনি, ঠিক করে ঘুম হয়নি, আমার আর ভালো লাগছে না। আমি রুমে চলে এসেছি, এবার জাস্ট ডিনারটা করে আমি কখন ঘুমাবো সিরিয়াসলি। বাট একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে এই শোটা দেখে জাস্ট গুজবাম্পস চলে আসছিল। মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, একটা ভীষণই ইমোশনাল ব্যাপার, মানে সব কিছু একটা মিক্স রয়েছে। তো যদি এটা সামনে থেকে না দেখা যায় না, তাহলে সেটা মানে বলে বোঝানো যায় না ফিলিংসটা। তোমরা যদি কখনো ঘুরতে আসো অবশ্যই এটা দেখো, একদমই মিস করো না। তো এটাই বলার আছে। তো চলো, আজকের দিনটা তো ভীষণই ভালো করে কাটলো। এখানে আমি ব্লগটা এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।